দুই নম্বর যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, বাচ্চাকে মেন্টালি এবং ফিজিক্যালি সুস্থ রাখার জন্য আমাদের কিছু পদক্ষেপ লাগবে। দুটো কথা বলছি কিন্তু, একটা হলো মেন্টালি আর একটা হলো ফিজিক্যালি। শারীরিকভাবে সুস্থ রাখা, মানসিকভাবে সুস্থ রাখা। শারীরিকভাবে সুস্থ রাখার অর্থ কী? শারীরিকভাবে সুস্থ রাখার অর্থ হলো তাকে তার বয়স, স্বাস্থ্য, তার ক্যাপাবিলিটি, ধারণ ক্ষমতা অনুযায়ী স্বাস্থ্যকর খাবার তাকে খাওয়ানো, পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর খাবার, ভিটামিনযুক্ত খাবার, যার যতটুকু প্রয়োজন এটা খাবার খাওয়ানো, পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করা। আমাদের স্পেশাল নার্সারি এবং কেজি শ্রেণীতে বাচ্চাদের গড় বয়স হলো 5 বছর প্লাস মাইনাস। গড় বয়স 5 বছর, 5, 5.5, 6 এরকম ম্যাক্সিমামের বয়স। এই বয়সে বাচ্চাদের কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা ঘুমাতে হবে। 10 থেকে 12 ঘন্টা কমপক্ষে ঘুমাতেই হবে তাকে। এই ঘুমটা আমার নিশ্চিত করা লাগবে। যদি কোনো পরিবারে দেখা যায় যে আমাদের কারণে তাদের ঘুমের ব্যাঘাত তৈরি হয়, ওকে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিতে হবে। 1 নাম্বার হলো খাবারের ব্যাপারটা যেটা বললাম, 2 নাম্বার হলো ঘুমের ব্যাপারটা যেটা বললাম, 3 নাম্বার যেটা সেটা হলো আমাদের ফোকাস থাকবে এই বাচ্চাগুলো 24 ঘন্টা খেলাধুলা করবে। 24 ঘন্টাই, মানে না মাশাআল্লাহ, যাক ওটা বাকি খেয়াল রাখা লাগবে। একটু মাঝে মাঝে পানি খাওয়ানো বা অল্প কিছু খাবার মাঝখানে কিছু মুখে দেওয়ানো, এটা একটু খেয়াল রাখা, বাকি খেলুক। তো চিন্তা থাকবে যে 24 ঘন্টায় খেলবে, মাঝখানে একটু সময় পড়ালেখা করবে, বাকি 24 ঘন্টা খেলবে। এখন আমাদের যদি কারো কনসেপ্ট এটা থেকে থাকে যে না বেশি সময় বসায় তাকে পড়াতে হবে, বেশি সময় পড়াইলেই বেশি পারবে, এই কনসেপ্টটা ভুল। বেশি সময় বসায় পড়াইলেই বাচ্চারা বেশি পড়ালেখা পারে না, বরং বেশি সময় খেললে মাঝখানে অল্প সময় পড়ালেখা করালে এটার আউটপুট বেশি আসে। এটা আমাদের অভিজ্ঞতা এটা বলে, দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের এটা বলে। আমরা লং টাইম ক্লাস করায় দেখছি, ক্লাসের মাঝখানে বিরতি দিয়ে দেখেছি, অথবা মাঝখানে লং বিরতি 2 টাইম মানে ক্লাস করে, এটা আমরা দেখেছি। এটাতে আমাদের রেজাল্টটা ভালো আসে। তো এই জন্য 1 নাম্বার হলো স্বাস্থ্যকর খাবারের ব্যাপারটা, 2 নাম্বার পর্যাপ্ত ঘুম, 3 নাম্বার পর্যাপ্ত হালাল বিনোদনের ব্যবস্থা রাখা। এখন আমাদের জন্য আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের ছোট পরিবার 1000 স্কোয়ার ফিট 1200 স্কোয়ার ফিটের জীবনযাত্রায় সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা যারা বড়, প্রয়োজনে আমরা একটু মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটা করতে যাচ্ছি, এখানে সেখানে যাচ্ছি, আমাদের বাচ্চাগুলো যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো জায়গা নেই। এমনও বাচ্চা আমাদের কাছে আসতেছে এখন, এই করোনা পরবর্তীতে এই সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে। আমরা বাচ্চাদেরকে স্বাভাবিক পাচ্ছি না। কি সমস্যা হচ্ছে? এক বাচ্চা এক বাসায় বড় হচ্ছে, তার সঙ্গী সাথী মোবাইল, টেলিভিশন। না দাদা আছে সাথে, না দাদি আছে, না নানা আছে, না নানি আছে, না ছোট ভাই বোন আছে। এই ধরনের সমস্যাটা আমরা ব্যাপক সম্মুখীন হচ্ছি। করোনা পরবর্তীতে সংখ্যাটা দিন দিন বাড়তেছে। বাচ্চাগুলো স্বাভাবিক কথা বলে না, এমন ভাষায় কথা বলে যে কেউ বুঝে না, এমন কার্টুন দেখছে। ওই দিন একটা বাচ্চার সাথে আমার পরিচয় হয়েছে, মানে আমি গার্জিয়ান হাসতে আমরা অবস্থা খারাপ। বাচ্চাটা একটা লেভেলে গিয়ে বুঝলাম সে তুর্কি ভাষায় কথা বলতেছে। প্রচুর পরিমাণে তুর্কি সিরিজ দেখে, তুর্কি কার্টুন দেখে, ও ওই ভাষায় নিজে বুঝে, সুন্দর বুঝে। তো আমাদের যেটা প্রয়োজন, দেখেন বাচ্চারা সবসময় বাচ্চা থাকবে না। খুব খেয়াল করে কথাটা শুনেন, বাচ্চারা সবসময় বাচ্চা থাকবে না। এই বাচ্চাকে আমি কোলে নিতে পারবো না সারা জীবন। এই বাচ্চাকে আমি আদর করে কাছে নিয়ে চুমু খেতে পারবো না। ওর চুমু খাওয়ার একটা বয়স আছে, ওকে জোড়ায় ধরার একটা বয়স আছে। ওই বয়সে যদি আমি তাকে জোড়ায় না ধরি, তাকে কোলে না নেই, যখন সময় থাকবে না তখন আমার আফসোস ছাড়া কিছু করা থাকবে না। সুতরাং আমাদের খুবই খেয়াল করা দরকার। আমার বাচ্চা যেই সময় কোলে ওঠার দরকার সেই সময় যেন কোলে উঠতে পারে, যেই সময় বাবার পিঠে উঠে ঘোড়া চালানো দরকার তখন যেন সে বাবার পিঠে উঠে ঘোড়া চালাইতে পারে, যখন মার সাথে বিভিন্ন ধরনের গুটে খেলা, বিভিন্ন খেলায় অংশগ্রহণ করা দরকার তখন যেন মাকে সে খেলার জায়গায় পায়। সময় পার হয়ে যাবে, আফসোস তখন করে কোনো লাভ হবে না। যাই হোক, যেটা আমাদের আলোচনা চলতেছিল, আমরা একটা হলো পড়ালেখার বিষয়টা তো গেল, দ্বিতীয় বিষয়টা ছিল মেন্টালি এবং শারীরিক সুস্থ রাখতে হবে বাচ্চাকে। শারীরিক সুস্থের আলোচনায় গিয়ে আমরা অন্যদিকে চলে গেছি। শারীরিক সুস্থের জায়গায় খাবার, বিশ্রাম, পর্যাপ্ত হালাল বিনোদনের ক্ষেত্রে
আমরা সবসময় মনে করি পাজা পাজা শুধু খেলনা বাচ্চাকে কিনে দিলেই যথেষ্ট, এটাও যথেষ্ট না, তার সাথে আমার বসে খেলতে হবে। 1 2 নাম্বার হলো তাকে সাথে নিয়ে মাঝে মাঝে আমি জোরে জোরে বই পড়বো, গল্পের বই পড়বো, ও শুনবে, ও খেলতেছে খেলুক, সমস্যা নাই, আমি গল্পের বই হোক, আমার প্রয়োজনের একটা বই, কিন্তু জোরে জোরে পড়বো। এতে উপকার কি হবে জানেন? লিসেনিং পাওয়ারটা, মাহারতুল ইস্তেমা, শুনে বোঝার যোগ্যতাটা তার তৈরি হবে। এটা এক ফার্স্ট দরকার, যে কোনো ভাষা শেখার জন্য প্রথম যোগ্যতাটা দরকার শুনে বোঝার যোগ্যতা। দেখেন আমাদের বাচ্চারা জন্মের পর থেকেই কিন্তু শুনতে থাকে। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সর্বপ্রথম কোন ইন্দ্রিয়টা সচল হয়? কান। সবার আগে সচল হয় কান, কান আগে সচল হয়। শুনতে 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 1.5 বছর পরে গিয়ে মুখ দিয়ে আওয়াজ বের করে, তাও ভাঙা ভাঙা। এরপর একটা পর্যায়ে গিয়ে, তো আমাদের যে কোনো ভাষা তাকে আমি শেখাতে চাই, বোঝাতে চাই, আগে শোনাতে হবে, প্রচুর পরিমাণ শোনাতে হবে। এই জন্য আমরা রুটিন করে প্রত্যেক দিন আমার বই হোক, কোনো গল্পের বই হোক, বই পড়বো জোরে জোরে আওয়াজে, সঠিক উচ্চারণ করে করে, এবং পারলে একটু ধীরে ধীরে স্লো মোশনে। ও খেলুক, আমার পাশে বসুক, যাই করুক, এটাতে অনেক উপকার হবে, অনেক উপকার পাবেন। আপনি 2-4 মাস করেন, দেখবেন এই উপকারটা পাবেন। বাচ্চার এই শব্দ ভান্ডার অনেক সমৃদ্ধ হবে। আপনি এখানে পড়তে গেলে ধরেন আজকে আমরা কি বললাম, আজকে অনেক গরম, গরম সে পরিচয় চিনে, উষ্ণ তো সে চিনে না, কিন্তু কথার মাঝে বাক্যের মধ্যে উষ্ণ শব্দটা আসলো, 2-3 বার গেল, ও বুঝে গেছে, কিন্তু উষ্ণ মানে হলো গরম। ওর আর নতুন করে শিখতে হবে না, উষ্ণ অর্থ গরম ওর আর নতুন করে শিখতে হবে না। তো এইভাবে শব্দ সমৃদ্ধ হয়, শব্দের ব্যবহারগুলো কোথায় কোথায় সিকোয়েন্স, কোথায় কোনটা ব্যবহার হয়, বাক্যের কোন শব্দটা আগে আসে, কোন শব্দটা পরে আসে, একটা কথা ব্যক্ত করতে গেলে কিভাবে ব্যক্ত করতে হয়, এই জিনিসগুলো তারা শিখবে ওইখান থেকে। প্রচুর পরিমাণে পড়তে হবে আমাদের, সাথে সাথে ও বুঝবে যে বাবা মা বই পড়ে, আমারও বই পড়তে হবে, এই জিনিসটাও আসবে। 2 নাম্বার যে বিষয়টা, সেটা হলো আমরা পরিকল্পিতভাবে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হই, একটু বাইরে বের হই, কোনো প্রয়োজন নেই, আসার পরে একটু হাঁটতে বের হই, চলো আজকে একটু হেঁটে আসি, একটু দেখে যেই এলাকাগুলোতে বিল্ডিং কম আছে, একটু খোলা, চোখটা একটু দূরে যাবে, অথবা যাদের সুযোগ আছে ছাদে, দূরে যাবে চোখ, তাকাইলে চোখটা যেন প্রতিবন্ধকতা তৈরি না হয়, যতটুকু দৃষ্টি যায় যেন খোলা পাওয়া যায়, এইরকম জায়গায় মাঝে মাঝে বাচ্চাকে নিয়ে যাওয়া দরকার। এবং প্রকৃতির সাথে বেশি মিশানো দরকার, কাদা মাটি পানি, ফল ফসল, একটু সময় করে পরিকল্পনা করে বাবা মা দুইজনে বাচ্চাকে সাথে নিয়ে একটু এইদিকে চলে যান, হয়তোবা নদীর পারে অথবা ওই পারে দেখেন সবজি করতেছে, ওইখানে গিয়ে বলেন যে এই যে কৃষকরা দেখো তারা সবজি ফলায়, তারা এখান থেকে এগুলো যে এইভাবে হয়, এরা এত পরিশ্রম করে কষ্ট করে, এই কষ্টগুলো বাজারে নিয়ে যায়, তারপরে আমরা কিনে তারপরে খাই। এটা দেখো এই যে মাটি থেকে গাছ হচ্ছে, ওই গাছের মধ্যে ফল আসতেছে, কিভাবে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে, তাই হচ্ছে, তা না হলে হচ্ছে না। দেখো যে এই ফল, এত বড় গাছ, ফল হলো ছোট ছোট, আর এটা জাস্ট লতার মতো একটা পাকা গাছ, কিন্তু ফলটা অনেক বড়। তরমুজ গাছটা ছোট লতা, কিন্তু ফলটা অনেক বড়। আর বট গাছ বা এই ধরনের বড় বড় গাছ, ফলগুলো ছোট ছোট। তো এখানে একটা আল্লাহ তাআলার কারিশমা না? যদি ওই বট গাছে এই ফলটা দিত, কারো মাথার উপর পড়তো, অবস্থাটা কি হতো? এই জন্য দ্বিতীয় যে বিষয়টি, 1 নাম্বার হলো যে ওকে সাথে নিয়ে নিয়ে একটু বই পড়া, ওকে শোনানো, খেলায় অংশগ্রহণ করা। দ্বিতীয় হলো ওকে নিয়ে একটু বাইরে বের হওয়া, সেটা প্রকৃতির কাছে যাওয়া, প্রয়োজনে মাঝে মাঝে একটু, এই যে আমাদের উত্তরায় বাবুল্যান্ড আছে, ছোটোখাটো পার্ক আছে, এটা তো প্রত্যেক দিন দরকার নাই, মাসে 1 দিন যান, 2 মাসে 1 দিন যান, বাচ্চা দেখবেন যে ওই দিনটাকে ঈদের দিন মনে করবে, ঈদ হিসেবে উদযাপন করবে, টার্গেট নিয়ে রাখবে যে আমাদের অমুক দিন আমরা অমুক জায়গায় যাবো, তাহলে আমার এই পড়াগুলোকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে, এইগুলো টার্গেট দিতে পারেন। সুন্দর। সর্বশেষ যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন মেন্টালি সুস্থ রাখা। মেন্টালি সুস্থ রাখার অর্থ কি? মেন্টালি সুস্থ রাখার অর্থ হলো আমি বাচ্চাকে এমন কিছু শেখাবো না, এমন কিছু দেখাবো না যেই বিষয়টা বাচ্চার মধ্যে প্র্যাকটিসটা আমি পছন্দ করি না। বাচ্চা খারাপ শব্দ বলুক, এটা আমি চাই না। তাহলে আমার এই নিশ্চয়তা দিতে হবে বাচ্চা কখনো কোনোভাবে খারাপ শব্দ যেন না শুনতে পারে, সেটা আমার মাধ্যমে হোক, বাবার মাধ্যমে হোক, চাচা খালা মামা ফুপু, অথবা বাসার এনভায়রনমেন্ট, অথবা যাদের সাথে খেলতেছে সেখানে, অথবা প্রতিষ্ঠানে। আমার এই নিশ্চয়তাটা দিতে হবে, এই চেষ্টাটা আমার করতে হবে। আমি চাই আমার বাচ্চাটা কাইন্ডলি হোক, মানুষের সাথে অনুগ্রহ প্রয়ণ হোক, অন্যকে হেল্প করুক। তাহলে ও সবসময় আমাকে দেখতেছে যে আমি অন্যকে অনুগ্রহ করতেছি, ওর চাচা মামা ফুপু খালাকে দেখতেছে অন্যকে অনুগ্রহ করতেছে, ওর টিচারকে দেখতেছে অন্যকে অনুগ্রহ করতেছে। অর্থাৎ আখলাক চরিত্র কেন্দ্রিক মানবিক গুণাবলী যাকে আমরা বলি,
দয়াবান হওয়া, মারামারি গালাগালি না করা, মানুষের সাথে কঠোরতা না করা, কৃপণ না হওয়া, দানশীল হওয়া, উদার হওয়া, এই যে মানবিক গুণাবলীগুলো, এই গুণাবলীগুলো আমি যেটা চাই যে সেটা বাচ্চার মধ্যে আসুক, সেই পরিকল্পনা অনুযায়ী তার সামনে এটাকে ভিজুয়ালাইজেশন করতে হবে। আমার প্রয়োজনে পরিকল্পনা করে অভিনয় করতে হবে, তাও তাকে জানাতে হবে, শেখাতে হবে যে এটা এইভাবে করতে হবে। বুঝতে পেরেছেন কিনা কথাটা? আসলে ব্যাপারটা আপনাদেরকে এত কথা বলতেছি কেন জানেন? কারণ এই বাচ্চাগুলো আমাদের কাছে থাকে মাত্র 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা। আরও 5 বছর পরে এসেছে আমাদের কাছে। জীবনের শুরু থেকে আমরা ওদেরকে নার্সিং করতে পারি নাই, সে সম্ভবটা হয়নি, সুযোগ হয় নাই। আবার আমাদের বেশ কিছু প্রতিবন্ধকতাও আছে। 10 ঘরের বাচ্চা আসছে এখানে, 10 রকমের বাচ্চা আসছে, কিন্তু আপনার কাছে তো বাচ্চা একটা। আপনি আপনার মতো করে মনের মাধুরী মিলিয়ে বাচ্চাকে মানুষ করতে পারবেন, সুযোগ আছে। আমাদের কিন্তু এত সুযোগ নেই, তারপরেও আমাদের যেটা সুযোগ আছে যেটা করতেছি। গার্জেনদেরকে বলা, বোঝানো যে এইভাবে না এইভাবে, ডানে না বামে। তো মেন্টালি সুস্থ রাখার জন্য আমরা মানবীয় গুণাবলীর যে বিষয়গুলো প্রয়োজনে কাগজে কলমে তালিকা তৈরি করি, তালিকা তৈরি করে আমার বাচ্চাকে কিভাবে আমি এটা দিচ্ছি, শেখাচ্ছি, সেটা যেন আমার মাথায় থাকে, পরিকল্পনায় থাকে। ওই অনুযায়ী আমিও চেষ্টা করব, বাবাও চেষ্টা করবে, বড় ভাই বোনও যেন চেষ্টা করে। এর সাথে সাথে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের বাচ্চাদের এখন বর্তমানে যেই বয়স, এই বয়সে ওকে এটা বলার মতো না তুমি নামাজ পড়ো, তুমি দোয়া বলো, তুমি এটা করো, তুমি এটা করো না, এইটা বলার মতো না। বরং কি করা, বাচ্চাকে সাথে নিয়ে খাবার আগে জোরে জোরে আমি দোয়া পড়বো, বাচ্চাকে সাথে নিয়ে বাচ্চাকে অসময়ে ঢুকা দেওয়ার আগে দোয়াটা পড়ে দিব, বাচ্চাকে সাথে নিয়ে ঘুমাচ্ছি, ও ঘুমায় যাবে, জোরে জোরে দোয়াটা আমি পড়তেছি। এরপরে পয় পরিষ্কার নিজে ব্যাপক আকারে থাকবো, যেন এক ড্রেস বাচ্চা দ্বিতীয় দিন না পড়তে হয়, তাকে সচেতন করব, বাবা পরিষ্কার থাকতে হয়। প্রত্যেক সপ্তাহে নখগুলো কাটার ব্যবস্থা করা দরকার, প্রত্যেক 15 দিন 1 মাসের মধ্যে মাথার চুলগুলো ছোট করা দরকার। তারপরে ছেলে মেয়ের পার্থক্য বোঝানো দরকার বাচ্চাদের, যে এই পোশাকগুলো মেয়েদের, এই পোশাকগুলো ছেলেদের, এই খেলনাগুলো ছেলেদের, এই খেলনাগুলো মেয়েদের। তুমি বাবার সাথে ছেলে হিসাবে ঘনিষ্ঠ হতে পারো, মেয়ে মার সাথে ঘনিষ্ঠ হবে। কিছু বিষয় বাবা এবং ভাইয়ের সাথে ঘনিষ্ঠ হওয়া যাবে না, কাপড় পরিবর্তনের বিষয়টা, এই ধরনের ছোট ছোট ইস্যুগুলো ওদের সামনে আমরা প্র্যাকটিস করব। কখনো কোনো কারণে বাচ্চা যদি অসময়ে ঢোকার আগেই প্যান্ট খুলে যাচ্ছে, তখন আমি বুঝাবো, বাবা লজ্জা, এই জিনিসটা করতে নেই, লজ্জা লজ্জা, অন্যদিকে ফিরবো আমি। বাবাকেও বলে দেব, সেও অন্যদিকে ফিরবে, যেন বাচ্চাটা সেফ হয়। তো এইভাবে আমরা যদি একটু পরিকল্পিতভাবে, আগে বলতেছিলাম বাচ্চার মাথা একদম খালি, ওর ইনপুট আসতেই আছে। আপনি আমি যদি পরিকল্পিতভাবে কিছু দেই, এটা ওর উপকারে আসবে, আর অপরিকল্পিতভাবে দিলে উপকারে আসবে না।